আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আদিব ইয়াসির অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকের ভিডিওতে আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে কীভাবে গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করতে হয় 2টি নাম্বারের মধ্যে, এটা শিখব। আচ্ছা, এই ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই যে আপনারা এই আজকের ভিডিওটা বোঝার জন্য আপনাদের উচিত গ্রেটেস্ট কমন ডিভাইজার কী এবং এটা কীভাবে বের করতে হয় এটুকু একটু জেনে আসা। এটা না জানলে আপনারা প্লিজ এটা একটু জেনে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। তা আসুন এখন আমরা শুরু করি। ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করার জন্য আপনাদেরকে গ্রেটেস্ট কমন ডিভাইজারের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। সো সেই জিনিসগুলো, সেই প্রপার্টিসগুলো আমি এখন আপাতত লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে জিসিডি অফ এ অ্যান্ড বি ইকুয়ালস টু জিসিডি অফ বি এবং এ। অর্থাৎ আমরা অর্ডার চেঞ্জ করলে আমাদের জিসিডির মান পরিবর্তন হয় না, এটা আপনারা কম বেশি সবাই জানেন, তা লিখলাম। এরপরে আছে যে জিসিডি অফ এ কমা বি ইকুয়ালস টু জিসিডি অফ মডুলাস অফ এ কমা মডুলাস অফ বি। আচ্ছা, এইটা বলতে কি বোঝাচ্ছে? এইটা বলতে বোঝাচ্ছে যে আমরা যখন জিসিডি বের করতেছি এক্ষেত্রে আমাদের সিম্বলটা ম্যাটার করে না। কীভাবে ম্যাটার করে না এটা আপনাদের একটু বলি। এখন আমরা যদি ধরেন 10-এর ডিভাইজার খুঁজতেছি, ঠিক আছে? 10-এর ডিভাইজারের মধ্যে আমরা কী কী ধরতে পারি? যে 1 মাল্টিপ্লাইড বাই 10, 2 মাল্টিপ্লাইড বাই 5। আচ্ছা, এখন একইভাবে আমরা যদি -5-এর ধরি, ঠিক আছে? -5-এর বের করতে চাই আমরা কি লিখতে পারি? 1 মাল্টিপ্লাইড বাই 5 দিতে হবে, আমাদের একটা মাইনাস দিতে হবে, তাই না? আমরা -5 ধরলাম, কিন্তু একইভাবে কিন্তু আমরা এটাও লিখতে পারি যে -1 মাল্টিপ্লাইড বাই 5, ঠিক আছে? এখন একটা জিনিস এখানে খেয়াল করেন যে নেগেটিভ 5-এর ক্ষেত্রে এবং পজিটিভ 5-এর ক্ষেত্রে আমরা যদি এই ক্ষেত্রে জিসিডি বের করতে চাই আমাদের অ্যান্সারটা কী হইতো? 5, 5, তাই না? সেক্ষেত্রে মাইনাস থাকুক বা না থাকুক আমাদের কিন্তু রেজাল্টে এটা পরিবর্তন আনতেছে না, ঠিক আছে? এই জন্য এই সূত্রটা লেখা আর কি। এখন আমরা যদি 3 নম্বর বৈশিষ্ট্যে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে যে জিসিডি অফ 0, x ইকুয়ালস টু এক্স। অর্থাৎ এই ক্ষেত্রে কী বোঝাচ্ছে যে আমরা যখন 2টি নাম্বারের মধ্যে জিসিডি বের করতে চাচ্ছি এবং তাদের মধ্যে যে কোনো একটি হচ্ছে 0 আসতেছে আর কি, সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কী আসবে? যে 0 বাদে আমাদের যে নাম্বারটা ছিল সেইটা, ঠিক আছে? আমরা যদি 10 এবং 0-এর মধ্যে জিসিডি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে কত? 10 আসবে। এবং এটা কী জন্য আসলে এটা একটু আপনাদেরকে বোঝাই। আমরা যদি 10-এর ডিভাইজারগুলো বের করতে চাই আমাদের কী কী আছে? যে 1 মাল্টিপ্লাইড বাই 10, 2 মাল্টিপ্লাইড বাই 5, ঠিক আছে? একটু আগে আমরা দেখলাম। এবং আমরা যদি 0 করতে চাই, 0-এর আমরা কী লিখতে পারি? আমরা কিন্তু 0-এর ক্ষেত্রেও লিখতে পারি, যতগুলো ডিভাইজার আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? 0-এর ক্ষেত্রে 1 দিয়ে করতে পারি, 10 দিয়ে করতে পারি, 2 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি, তাই না? প্রত্যেক ক্ষেত্রে আমাদের রেজাল্ট কী আসতেছে? 0 আসতেছে। অর্থাৎ আমাদের পৃথিবীর যতগুলো নাম্বার আছে সবগুলো আমাদের 0 ডিভাইজার। এই জন্য আমাদের 0-এর সাথে অন্য কোনো নাম্বার থাকলে এটার ক্ষেত্রে আমরা যখন জিসিডি বের করতেছি অন্য যে নাম্বারটা আছে সেটাই হবে আমাদের রেজাল্ট। আচ্ছা, এখন আমাদের আরেকটা প্রপার্টিস যেটা আছে সেটা আমাদের জানতে হবে, এটা আমাদের লাস্ট প্রপার্টি আর কি। এটা অন্যগুলোর তুলনায় একটু কমপ্লেক্স, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে জিসিডি অফ এ বি ইকুয়ালস টু জিসিডি অফ এ মাইনাস বি অ্যান্ড বি। আচ্ছা, এটা একটু ভালোভাবে লিখি। হ্যাঁ, এখন এটা বোঝার জন্য আপনাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে আর কি। এটা আসলে কী বোঝাচ্ছে এটার জন্য যে এ এবং বি এর মধ্যে যে গ্রেটেস্ট কমন ডিভাইজার হবে সেইটা এ নেগেটিভ বি, এটা একটা ইন্টিজার হিসেবে ধরলে এবং বিকে একটা ইন্টিজার হিসেবে ধরলে এই দুটার মধ্যে যে জিসিডিটা হবে সেম হবে। অর্থাৎ এইটার জিসিডি এবং এইটার জিসিডি সমান হবে। এখন এটা কী জন্য হবে এটা বোঝার জন্য একটা ছোট্ট একটা আমি এখানে একটা করতে চাই আর কি, প্রতিপাদন করতে চাই। খুবই সিম্পল একটা জিনিস, যে ধরেন এ এবং বি দুটারই একটা ডিভাইজার হচ্ছে ডি, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে এ ইকুয়ালস টু ডি মাল্টিপ্লাইড বাই সামথিং, তাই না? বি এর সাথে আমরা তাই লিখতে পারি যে ডি মাল্টিপ্লাইড বাই সামথিং, যেহেতু ডিভাইজার সেক্ষেত্রে এটা হবে। এটার ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে ধরলাম এম, আর এটার ক্ষেত্রে ধরলাম আচ্ছা এন ধরি, এটা তাই না? এটা এন ধরি আমরা। আচ্ছা, এখন আমরা যদি এটা মাইনাস করি তাহলে কী আসবে আমাদের? এ মাইনাস বি ইকুয়ালস টু ডিএম মাইনাস ডিএন। এটা যদি আমরা ডি কমন নিই আমাদের কী আসতেছে? এম মাইনাস এন। অর্থাৎ এখানে আমাদের কী আসবে? এ মাইনাস বি। এখন এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এ বি ডি এম এন সবগুলো কিন্তু একটা করে ইন্টিজার, অর্থাৎ এটার রেজাল্টটা একটা ইন্টিজার হবে, এটার রেজাল্টটা একটা ইন্টিজার হবে, তাই না? এই জন্য একটু খেয়াল যদি করেন, এই জন্য আমরা বলতে পারি যে এইটার ক্ষেত্রে যে রেজাল্টটা আসবে এইটার একটা ডিভাইজার কী হবে? ডি হবে, তাই না? এটাও তো একটা ইন্টিজার, সো ডি মাল্টিপ্লাইড বাই এটা এইভাবে আসে না? সো ডি একটা ডিভাইজার হচ্ছে, অর্থাৎ আমাদের এ বি
এর যদি কোনো কমন ডিভাইজর থাকে সেই সেম ডিভাইজরটা এ মাইনাস বি এইটারও ডিভাইজর হবে। ঠিক আচ্ছা, আমরা যদি এটা বুঝে থাকি যে ডি এ বি এবং এ মাইনাস বি সবগুলোরই ডিভাইসর হচ্ছে, তাও কিন্তু আমাদের একটু সন্দেহ থাকতে পারে যে আচ্ছা তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল যে জিসিডি অফ এ কমা বি ইকুয়ালস টু জিসিডি অফ এ মাইনাস বি কমা বি, এটার জন্য আমরা যেখানে এ মাইনাস বি লিখলাম এটার জন্য আমাদের জিসিডির মান পরিবর্তন হবে কিনা। সো এটার জন্য আপনাদেরকে একটা জিনিস আমি একটু মনে করাই দিই। ধরেন আমাদের 10 এবং আচ্ছা এই পাশে নেই 100,10, ঠিক আছে, এটা একটা। আর একটা সেট আমরা নেই হচ্ছে 50,10। এই দুইটার ক্ষেত্রে জিসিডি কত হবে আপনারা বলতে পারতেছেন? 100,10-এর ক্ষেত্রে জিসিডি হবে 10, 50,10-এর ক্ষেত্রে আমাদের জিসিডি হবে 10। অর্থাৎ আমাদের জিসিডি যেটা আছে সেটা অলওয়েজ নির্ভর করতেছে যে আমাদের যে ছোট নাম্বার যেটা আছে সেটার ক্ষেত্রে, ঠিক আছে। এবং এই ফর্মুলাটা আমি যখন বলছিলাম একটা জিনিস আমি আপনাদেরকে এখনও মেনশন করিনি, সেটা হচ্ছে এই ফর্মুলাটা তখনই প্রযোজ্য হবে যে যখন এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি, ঠিক আছে। এটা যদি না হয় তাহলে হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে বিটা আছে, এই বি যে জিনিসটা আছে এটা আমাদের হচ্ছে এর তুলনায় ছোট, এবং আমাদের এই ফর্মুলাটা আমরা যখন ইউজ করতেছি, আমরা যখন এর পরিবর্তে এ মাইনাস বি লিখতেছি, এইটার জন্য আমাদের এই জিসিডির মানটা সেম থাকতেছে, এটার জন্য পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখব, ঠিক আছে। এখন আমরা যদি দেখি যে জিসিডি অফ 18,6, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা ফর্মুলাটা ইউজ করবো যে ফর্মুলাটা আমরা একটু আগে দেখলাম, সিম্পল ফর্মুলা, তাই না। এটা ইকুয়ালস টু আমাদের কী হবে তখন? জিসিডি অফ 18 মাইনাস 6,6, তাই না। সো এটার রেজাল্ট কত আসতেছে? জিসিডি অফ 12,6, তাই না। এটার ক্ষেত্রে আমরা আবার কী করতে পারি? আমরা আবার সেম ফর্মুলাটা ইউজ করতে পারি, তাই না। এই জিসিডির সমান যদি এটা হয় তাহলে এটার সমান আবার এটাই হচ্ছে, তাই না। এটার সমানও তো এটা হবে তাহলে। সো এটার ক্ষেত্রে আমরা আবার সেম ফর্মুলাটা ইউজ করতেছি যে জিসিডি অফ, এখানে কত হবে আমাদের? 12 মাইনাস 6,6। এটার রেজাল্ট আমাদের কত আসতেছে? জিসিডি অফ 6,6, তাই না। এটার ক্ষেত্রে আমরা আবার কি করতে পারি? আবার আমরা সেম ফর্মুলাটা ইউজ করতে পারি, তাই না। কত আসবে এক্ষেত্রে আমাদের? 6 মাইনাস 6,6। আচ্ছা, এক্ষেত্রে আমাদের এখানে রেজাল্ট কত আসতেছে? জিসিডি 0,6। একটু আগে আমরা কি দেখলাম যে জিরোর সাথে যদি আমাদের অন্য কোনো একটা নাম্বার থাকে এবং ওই দুটোর মধ্যে যদি আমাদের জিসিডি বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে যে 0 বাদে যে সংখ্যাটা ছিল সেটা অলওয়েজ, তাই না। তো এখন আমাদের রেজাল্টটা কী হবে? রেজাল্ট হবে 6। এটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার এই দুটার মধ্যে, ঠিক আছে। এখন আমাদের এখানে একটা বিষয় হচ্ছে যে এই ফর্মুলাটা আমরা ইউজ করে সুন্দর করে কিন্তু আমরা জিসিডিটা বের করে ফেললাম, এবং এটা আমরা কীভাবে করলাম? বারবার আমাদের ওই ফর্মুলাটা ইউজ করে, ঠিক আছে। যে ফর্মুলাটা দেখলাম এই ফর্মুলাটাই ইউজ করে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই ক্ষেত্রে আমাদের জিরো আসছে, যদি এভাবে জিরো না আসে, কারণ সব ক্ষেত্রে তো আমাদের মাইনাস করে ডিরেক্ট জিরো আসবে না, তাই না। হ্যাঁ, ডিরেক্ট আসবে না, কিন্তু কীভাবে আনতে হবে সেটা এখন আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিলাম যে 18 আর 12, তাই না। এক্ষেত্রে তো আমরা 12 বাদ দিলে আমাদের কি জিরো আসতেছে? জিরো কিন্তু আসতেছে না, তাই না। সো এক্ষেত্রে আমরা যদি এক্সাম্পলটা একটু খেয়াল করি, এক্ষেত্রে আমরা কী করতে পারি? সেম ফর্মুলাটা ইউজ করি যে 18 মাইনাস 12, তাই না। এখানে কত থাকবে? 12। এটার রেজাল্ট কত আসতেছে? জিসিডি অফ 6,12। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এক্ষেত্রে কি আমরা ফর্মুলাটা ইউজ করতে পারতেছি? এখানে কি আমরা 6 থেকে 12 বাদ দিতে পারতেছি? আমরা কিন্তু 12 বাদ দিতে পারতেছি না, তাই না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের একটা ধাপ এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা সোয়াপ করতে হবে, তাই না। এই ক্ষেত্রে যদি আমরা 12 এখানে 6 দিলাম, এরপরে কি আমরা আমাদের অপারেশন করতে পারবো? আমরা কিন্তু করতে পারবো। আমরা যদি একটু উপরে দেখি, এক্ষেত্রে কিন্তু আমাদের অলরেডি যে এই জায়গায় 12,6 ছিল, তাই না। এখান থেকে আমরা কন্টিনিউ করলে আবার আমাদের রেজাল্ট কত আসবে? সেই 6টাই আসবে, ঠিক আছে। আশা করি যেটুকু বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, এখন আমরা দেখি যে এই ক্ষেত্রে আমাদের এই ওয়েতে আমরা যে জিসিডিটা বের করলাম, এটার জন্য আমাদের কি হচ্ছে কি? আমাদের বারবার করতে হচ্ছে না, তাই বারবার আমাদেরকে করতে হচ্ছে কি? এই বিয়োগ, এই সাবস্ট্রাকশন অপারেশনটা করতে হচ্ছে, তাই না। সো এই সাবস্ট্রাকশন অপারেশনটা বারবার করা কিন্তু একটু কঠিন, তাই না। সো ইউক্লিডিয়ান অ্যালগরিদমের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই জিনিসটাকে শর্ট করা হয়েছে। এই জিনিসটাকে কীভাবে শর্ট করা হয়েছে? এটা এখন আমি যে ফর্মুলাটা লিখতেছি, আচ্ছা এটা কয় নাম্বার আমাদের ফর্মুলা হবে আজকের জন্য? আচ্ছা, আজকের জন্য আমাদের মনে এটা 5 নম্বর ফর্মুলা হবে, তাই না। আচ্ছা, 5 নাম্বার। তাহলে আমরা এখন লিখি যে এটা হচ্ছে মেইন ইউক্লিডিয়ান অ্যালগরিদম, ঠিক আছে। এটা হচ্ছে সেই ফর্মুলাটা, সেটা হচ্ছে যে জিসিডি অফ এ কমা বি ইকুয়ালস টু জিসিডি অফ বি কমা এ মড বি, ঠিক আছে। এখানে মড বলতে কী বোঝাচ্ছে? এখানে মড বলতে বোঝাচ্ছে ভাগশেষ, ঠিক আছে। আশা করি এইটুকু আপনারা উপলব্ধি করতে পারছেন।
এখন এখানে আমরা কি দেখতে পারতেছি বেসিক ইয়ার তুলনায়, যেখানে আমরা মডুলাস ইউজ করছি আর বি হচ্ছে এর স্থান পরিবর্তন করছে, এখানে একটা সোয়াপ হয়েছে, তাই না? এখন আমরা এটা কী জন্য হইলো এটা একটু বোঝার চেষ্টা করব। সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। এখানে যদি আমরা ধরি জিসিডি অফ 30 আর 12, এখন আমরা কি করব, এখানে আমাদের যে আগের যে অ্যালগরিদমটা ছিল না সেইটা আমরা ইউজ করে দেখব, কী জন্য আমাদের এটা দরকার হচ্ছে সেটা এখানে আমরা বুঝতে পারবো। সো আমরা এখানে শুরু করি যে জিসিডি অফ আগের বারের মতো আমরা শুরু করি যে 30 - 12, কমা এখানে থাকতেছে 12, এখানে আমাদের রেজাল্ট কত আসতেছে 18,12, তাই না? এখন এখান থেকে আমরা আগের মতো করে এবার সেমটাই ইউজ করতে পারবো, যে কত এখানে আমাদের 18 - 12, এখানে থাকতেছে 12, এখানে আমাদের কত আসতেছে জিসিডি এখানে আসতেছে 6,12। এখন এই জায়গায় আসে, ঠিক আছে, আমরা গতবার ওখানে কী করছিলাম যে আমরা একটা সোয়াপ করছিলাম, কিন্তু ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা আমাদের কি করে, ইউক্লিডিয়ান অ্যালগরিদমে আমাদের এই সোয়াপটা আমরা এখানে দেখতেছি যে অলরেডি হয়ে আছে, তাই না? এই সোয়াপটা কিন্তু অলরেডি হয়ে আছে, যার জন্য আমরা কি আমাদের এই সোয়াপের রিজনটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কী জন্য সোয়াপটা হইলো, তাই না? আগেরবার আমরা এটা দেখছিলাম, কিন্তু এখানে আমরা মডুলাসটা কী জন্য ইউজ করলাম এই জিনিসটা এখন আমাদের একটু দেখতে হবে। এই জিনিসটা আমরা কীভাবে কী জন্য আসলো এটা যদি আপনাদের একটু বুঝাইতে চাই, তাহলে একটা জিনিস আপনারা এখানে খেয়াল করে দেখেন যে আমরা যখন এই মাইনাসগুলো করতেছি, এখানে আমাদের কত 12 আর 30 আছে, তাই না? এখান থেকে আমরা যদি মাইনাস অপারেশনগুলো করি, আচ্ছা এখানে আমরা সোয়াপ করে মাইনাস করি বা যেটাই করে, আমাদের রেজাল্টটা তখন কী আসবে, যে জিসিডি আমাদের মাইনাস করার পর আমাদের ফাইনাল রেজাল্টগুলো কী আসবে, এখানে আসবে আমাদের 12 আর 6, তাই না? এই 6 পর্যন্ত আসে কিন্তু আমরা সোয়াপ করতেছি, তাই না? 6 পর্যন্ত আগে আমরা আসছি, সো এই 6টা আমাদের নিয়ে আসতে হবে। এই 6টা আমরা কীভাবে নিয়ে আসবো, আমরা এখানে কয়বার বিয়োগ করছি, একবার দুইবার, আমরা এখানে মনে 2বার বিয়োগ করছি, তাই না? কিন্তু বড় নাম্বারের ক্ষেত্রে এটা আরও বেশি হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে মডুলাসতে করা। এবং মডুলাসের এটা কীভাবে হচ্ছে আপনাদেরকে দেখাই। আমরা যদি 30/12 করি, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসতেছে, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসতেছে যে একবার, কিন্তু মানে সরি 2বার যাচ্ছে, 2 পয়েন্ট সামথিং আসতেছে আমাদের, তাই না? কিন্তু আমরা যদি মডুলাস করি আমাদের রেজাল্টটা কী আসতেছে, আমরা যদি ভাগশেষটা বের করি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ আসতেছে কত, এখানে আমরা 12/30 করি, দেখাই এখানে কত আসতেছে 24, এখানে আসতেছে 6, সো এই 6টা কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, যেটা আমরা বেশ কয়েকবার সাবস্ট্রাকশন করে পাইছিলাম সেই জিনিসটা কিন্তু আমরা একবার মডুলাস করে পেয়ে যাচ্ছি। এই জন্য আমরা এটা করছি, এবং আমরা সোয়াপটা কী জন্য করছি, কারণ আমরা যখন এই ভাগশেষ বের করতেছি এই ভাগশেষটা অলওয়েজ এই 12 তুলনায় ছোটো হবে, ঠিক আছে? ভাগশেষ অলওয়েজ এই, আচ্ছা উল্টা লিখলাম এখানে আর কি, হ্যাঁ এখানে হবে 6<12, আমাদের যে ভাগশেষটা হবে এটা অলওয়েজ লেস দেন আমাদের এখানে যেটাতে ভাগ করতেছি সেটার তুলনায় ছোটো হবে। এই জন্য আমরা এখানে সোয়াপ অপারেশন করতেছি, কারণ আমাদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা কিসের জন্য সত্য ছিল, যে a গ্রেটার দেন b, আর এখানে আমাদের কি ডিফাইন করতেছে, a ডিফাইন করতেছে আমাদের পজিশনটা, ঠিক আছে? নট ভ্যালু, a ডিফাইন করতেছে পজিশন, a আর b দুটাই পজিশন ডিফাইন করতেছে। আচ্ছা, এটা আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদমের বেসিক্স। এখন আমি সেম এক্সাম্পলটাই কি করব, যে ফর্মুলাটা আমরা ক্রিয়েট করলাম সেটার মাধ্যমে সলভ করব, ঠিক আছে? সো এখন এখানে আসলাম, ইকুয়ালস আমাদের কী ছিল ফর্মুলাটাতে, যে আচ্ছা এখানে বি ছিল, তাই না? হ্যাঁ এখানে আমাদের বি কমা এ মডুলাস বি, এটা হচ্ছে কোডের ক্ষেত্রে লেখা হয় আর কি, আপনারা খাতায় লিখলে মড লিখতে পারেন, এটা সমস্যা নেই। আচ্ছা আমাদের ইয়েটা কী ছিল বের করতে, আমরা কি চাচ্ছিলাম যে আমাদের 30 আর 12, এখন আমরা 30 আর 12-এরটা কীভাবে বের করব, এই ফর্মুলাটা অনুযায়ী আমরা একটু বসার চেষ্টা করব। আমাদের কি প্রথম আইটারেশন আমাদের কি হবে, এখানে প্রথম আইটারেশন আমাদের হচ্ছে যে জিসিডি কত আসতেছে আমাদের, আচ্ছা 12টা সামনে চলে আসবে, তাই না? 12 আমাদের সামনে চলে আসলো 12, আর এখানে আমাদের হবে মডুলাস হবে, এটা রেজাল্ট কত আসবে আমরা অলরেডি জানি যে 6, তাই না? এটা 6 হয়ে গেল, এটা আমাদের প্রথম আইটারেশন এরিয়া। এখন আমাদের সেকেন্ড আইটারেশন এখানে কি হবে, সেকেন্ড আইটারেশনে এইটার উপরে আমরা আবার এই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে রেজাল্ট আমরা একটু দেখার চেষ্টা করি, যে জিসিডি এক্ষেত্রে আমাদের 12 কিন্তু 6-এর তুলনায় বড়, আমাদের এটা অবশ্যই এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। সুন্দর করে আমরা আবার একই কাজ করব, 6 সামনে নিয়ে আসবো, এবং আমরা যখন 6 দিয়ে 12 করতেছি, এখানে আমরা যদি 6 দিয়ে 12কে ভাগ করি, ভাগশেষ বের করতে চাই, তাই না? আমাদের কত আসতেছে 2, 12, 0, আমরা এখানে 0 লিখে ফেলবো। আমাদের এটা কি সুন্দর করে বের হয়ে গেল, একটা 0 আছে আর একটা নাম্বার আছে, অর্থাৎ আমাদের জিসিডি বের করাটা অনেক সহজ হয়ে গেল না? আমরা ডিরেক্টলি এখানে জিসিডি 6 বের করে দেখাই দিতে পারলাম।
আশা করি এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটা বুঝতে পারছেন। এখন আমরা কি করব যে কোডের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব যে কিভাবে আপনারা কোডটা সাজায় লিখতে পারবেন যাতে অ্যালগরিদমটা সুন্দর করে কাজ করে। আচ্ছা, এখন আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদমের দুই ধরনের ওয়ে আছে আমাদের আর কি, দুইটা ওয়ে আছে বের করার কোডের মাধ্যমে। একটা হচ্ছে আমাদের কি লুপ চালায়, আর একটা হচ্ছে আমাদের কি রিকারশন ইউজ করে, ঠিক আছে, রিকারশন ইউজ করে, সমস্যা নেই। দুইভাবে আমরা এখানে দেখব, দুইটাই অনেক সিম্পল। এখানে আপনারা দেখতে পারতেছেন যে খুবই ছোট্ট একটা কোড, তাই না? এবং এই কোডটা আমরা কি করছি, আমরা সেম ফর্মুলাটা যেটা দেখছি ওই ফর্মুলাটার মাধ্যমে আমরা এটা বের করছি। এখন আমরা কিভাবে করছি এটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি করছি, এখানে দেখা যাচ্ছে যে কি আমাদের দুইটা নাম্বার এখানে নেওয়া আছে যে ইন্টিজার, নাম্বার 1 নাম্বার 2 আর টেম্প আমরা কী জন্য নিছি, আমরা টেম্প কখন ইউজ করি, আমরা কিন্তু একটা খুবই পপুলার রিজনে আমরা টেম্প ইউজ করি, সেটা হচ্ছে সোয়াপ ফাংশন ইউজ করার জন্য, তাই না? সো ওই জন্য আমরা টেম্প একটা ভেরিয়েবল নিয়ে নিছি। এখন আমরা এখানে স্ক্যানএফ ট্যানএফ করছি, ওটা সমস্যা নেই। এখন আমরা এখানে ওয়াইলের মধ্যে দেখি, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের মেইন অ্যালগরিদমটা শুরু হয়ে গেছে। এখানে আমরা প্রথমে কি করছি, নাম্বার 1 আর নাম্বার 2, নাম্বার 2 এখানে আমাদের কি কাজ করতেছে, নাম্বার 2 এখানে আমাদের কাজ করতেছে বি হিসেবে, আপনারা বুঝতে পারছেন, বি হিসেবে। আপনারা এখানে এ বি দিয়েও করতে পারতেন, সেটা পরের একটা কোডে লেখা আছে, ওটা আপনারা বুঝতে পারেন। আপাতত আপনারা সেখানে এখানে যে নাম্বার 2 যেটা লেখা আছে এটা হচ্ছে আমাদের বি হিসেবে কাজ করতেছে, নাম্বার 1 হচ্ছে আমাদের এ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এখন আমরা এটা যদি আসি, এখানে আমরা কি করছি, প্রথমে আমরা ওয়াইলের মধ্যে একটা নিছি যে কি পর্যন্ত আমাদের যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমাদের এটা চলতে থাকবে, অর্থাৎ 0 হলে আমাদের এই লুপটা এক্সিট করবে। এবং 0 কী জন্য হচ্ছে, আমরা কিন্তু দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই অ্যালগরিদমটা আমরা যখন ইউজ করছি, আমাদের যে এখানে দেখেন 6,0 এই বি পজিশনে আমাদের কি আসতেছে, 0 আসতেছে, তখনই আমরা এটা অফ করতেছি, তখন আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেছি। এই জন্য আমরা এখানে লুপটা কী করছি, যতক্ষণ না 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত চালাইছি। এরপর আমাদের এখানে কি আছে, আমরা এখানে সুন্দর একটা দেখতেছেন যে সোয়াপ করছি, সোয়াপ করার জন্য আমরা টেম্পের মধ্যে প্রথমে কী করছি, বি এর ভ্যালুটা রাখছি, নাম্বার 2 মানে বি এর ভ্যালুটা আমরা এখানে টেম্পের মধ্যে রাখছি। তারপর আমরা কি করছি, নাম্বার 2 এ যেটা আছে, বি এ যেটা আছে, বি এর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ছিল না, ওই জিনিসটাই লিখছি যে এ মডুলাস বি। এখানে এ মডুলাস বিকে কীভাবে লিখছে, যে এ মড বি আমরা লিখছিলাম, এখানে লিখছে যে নাম্বার 1 মডুলাস, আচ্ছা আমার লেখাটা খুবই খারাপ হচ্ছে, এখানে আরেকটু ভালোভাবে লিখে দিই, ঠিক আছে। নাম্বার 1 মডুলাস নাম্বার 2, তাই না? ওই একই জিনিস কিন্তু ওটা এখানে লেখা হয়েছে। এবং তারপর আমরা কি করছি, নাম্বার 1 যেটা ছিল এর পজিশন, ওখানে আমরা বি এর পজিশন বসাইছি, বি এর ভ্যালুটা বসাইছি। বি এর ভ্যালুটা আমরা প্রথমে কই স্টোর করছিলাম, টেম্পে, ওই জন্য এখানে টেম্প লিখছি। আশা করি সিম্পল জিনিসটা বুঝতে পারছেন। এখন এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব কীভাবে এখানে কাজ করতেছে। আমাদের এক্সাম্পলটা আমরা যে কোনো একটা ধরি, জিসিডি আমরা বের করার চেষ্টা করি। আমরা ধরি হলাম, আচ্ছা 50 আর 15 ধরি। এখন এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি হবে, আমাদের এই লুপের মধ্যে, ঠিক আছে, ঢুকতেছে কি, এটার প্রথম ক্ষেত্রে এই আরোতে আমরা বুঝাচ্ছি ঢুকতেছে ভ্যালু নাম্বার 1 আর নাম্বার 2 এর 50 আর 15। তারপরে কি হচ্ছে, আমাদের টেম্পের মধ্যে নাম্বার 2 যাচ্ছে, তাই না? এটা আমাদের এখন লিখতেছি না। তারপর আমাদের কি আছে, নাম্বার 2 এর ভ্যালুটা এখানে কি হয়ে যাচ্ছে, এই পজিশন যেটা আছে এই পজিশনে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই পজিশনে আমাদের কি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা, তাই না? এই যে নাম্বার 1 মডুলাস নাম্বার 2, এটার ভ্যালু আসতেছে। এটার ভ্যালু কত আসবে আমাদের, এটাতে যদি আমরা ভাগ করি 3×45 বাসে 5, তাই না? এটার রেজাল্ট আসতেছে 5। এখন আমাদের কি করছে, নাম্বার 1 মধ্যে হচ্ছে টেম্পে আমরা কী বসেছিলাম, বি এর ভ্যালু আমাদের আগে কী ছিল, 15। তো আমরা এখানে আমাদের রেজাল্টটা বের হচ্ছে কি, এই পজিশনে থাকতেছে হচ্ছে আমাদের 15, আর এখানে থাকতেছে 5, তাই না? এই বি এর মানটা এর পজিশনে আসলো এবং এখানে আমরা ভাগশেষের মানটা লিখলাম। এখন আমাদের কি হবে, এখন আমাদের আবার এই লুপটা এই পর্যন্ত অপারেশন তো শেষ, তাই না? আবার এখানে শুরুতে যাবে, যা এখানে চেক করবে যে নাম্বার 2 এর ভ্যালু কি 0 নাকি, এখানে কি 0 আসতেছে না, এখানে 5 আছে, তার মানে আবার লুপের মধ্যে যাবে। লুপের মধ্যে যায় এখন কি হবে, আবার আমরা সেম অপারেশনগুলো ফলো করব। এখানে আমাদের ঢুকতেছে কি, এখানে আমাদের ঢুকতেছে 15 আর 5। এখন আমরা যদি সেম অপারেশনগুলো ফলো করি, সেক্ষেত্রে আমাদের কী হবে, 5-এর ভ্যালু যেটা আছে এটা সামনে চলে আসবে এবং এই পজিশনে কী আসবে, 15 মোট 5-এর ভ্যালু, সেটা আমাদের কী হবে 5, এটা যদি আমরা ভাগ করি 3×5 = 15, আমাদের ভাগশেষ কত, 0। আমাদের এটা হয়ে গেছে, তাই না? এটা হয়ে গেছে মানে আমরা তো মুখে বুঝতেছি যে রেজাল্ট চলে আসছে, কিন্তু আমাদের কোড কি সেটা বুঝতেছে, কোড কিন্তু সেটা বুঝতেছে না। কোড আবার কি করবে, আবার সুন্দর করে আমাদের ওয়াইলে চলে যায় চেক করবে যে নাম্বার 2 এর পজিশনে এটা কি 0 নাকি। এখন দেখতেছে হ্যাঁ এটা তো 0 হয়ে গেছে, তখন কি করবে, তখন আমাদের এই লুপ যেটা আছে এটা অফ হয়ে যাবে। তখন আমাদের কী হবে, প্রিন্টএফ জিসিডি নাম্বার 1 পজিশনে কী আছে, 5। আশা করি এই সিম্পল অ্যালগরিদমটা আপনারা বুঝতে পারছেন।
এটা ছিল আমাদের একটা মানে খুবই বোঝার জন্য সহজ। আর একটা ওয়ে আছে আমাদের কোডের জন্য অনেক সহজ হয়ে যায়, সেটা হচ্ছে রিকারশন। এই কোডটা আরও ছোট। এখানে ফাংশন ইউজ কোর্সের জন্য মনে একটু বড় মনে হচ্ছে, কিন্তু এটার কিন্তু কোড আরও ছোট হয়ে যায়, জাস্ট এইটুকু। এটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখানে মেইন ফাংশনের মধ্যে আমরা যদি দেখি যে নাম্বার 1 নাম্বার 2 নিচে সিমিলার ওয়েতে কোনো সমস্যা নেই। এবং এক্ষেত্রে আমরা কী করছি, ফাংশন ইউজ করছি। তো আমরা রিকারশন ইউজ করতেছি, আমাদেরকে ফাংশন ইউজ করতে হবে, তাই না? সো এখানে আমরা কি করছি, ইন্টিজার এ এবং ইন্টিজার বি এই দুটার মধ্যে আমরা কোনটার ভ্যালু পাস করতেছি। এই যে এখানে একটু এখানে একটু আপনারা তাকায় দেখেন যে ইন্টিজার রেজাল্ট ইকুয়ালস টু জিসিডি নাম্বার 1 নাম্বার 2। আমাদের এই ফাংশনের নাম কি ছিল, জিসিডি। সো এই ফাংশনের মধ্যে আমরা ইন্টিজার এ এবং ইন্টিজার বি এর মধ্যে ভ্যালু পাস করতেছি নাম্বার 1 এবং নাম্বার 2 এর। সো এই নাম্বার 1 আর নাম্বার 2 এর ভ্যালু যখন আমরা এখানে করতেছি আর কি, পুশ করতেছি, তখন আমাদের এখানে কি হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? যে এই মধ্যে আর কি এই ফাংশনের মধ্যে কি হচ্ছে এটা এখন আমরা একটু খেয়াল করব। আমরা সেম এক্সাম্পলটা নিলাম, ঠিক আছে? আমাদের কি ছিল যে 50 আর 15, তাই না? এখন আমরা এটার জন্য কি করি, আমরা এখানে ঢুকে প্রথমে কি চেক করতেছে, প্রথমে আমাদের ইফ কন্ডিশন দেখতেছি। ইফ কন্ডিশনের মধ্যে চেক করতেছে যে বি এর ভ্যালুটা 0 নাকি। এখানে কি বি এর ভ্যালু 0? এখানে কিন্তু বি এর ভ্যালু 0 না। তাই তখন কি করবে, এই ইফ কন্ডিশনের যে ফেসটা আছে এটা পার করবে, করে এখানে কি দেখবে, রিটার্ন কি মানে, রিটার্ন কি করতেছে এখানে, জিসিডি অফ আমাদের যে ছিল, ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা। কিন্তু এই ফর্মুলাটা কিন্তু নর্মাল ওয়ে না, এখানে জিসিডি লেখছে, কিন্তু এখানে কিন্তু জিসিডি আমাদের একটা ফাংশন, যে ফাংশনটা আমরা ক্রিয়েট করছি সেই ফাংশনটাই এখানে আবার কল হচ্ছে। এটাই হচ্ছে আমাদের রিকারশন। আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা ওই ফাংশনটাই আরেকবার কল করতেছি, যার কারণে এখানে আমাদের একটা রিকার্সিভলি জিনিসটা ইউজ হচ্ছে, যে বারবার ইউজ হচ্ছে। এখন আমরা এটা কীভাবে কাজ করতেছে সেটা একটু দেখি। যখন আমাদের রিটার্ন জিসিডি করতেছে, এই রিটার্ন জিসিডি করার মাধ্যমে আবার এটার মধ্যে ঢুকে যাচ্ছে, এটার মধ্যে ঢুকে যাবে, তাই না? কিন্তু এক্ষেত্রে যখন আমাদের ঢুকতেছে তখন কিন্তু আমাদের যে ইন্টিজার এ এবং ইন্টিজার বি এর যে আগের যে ভ্যালুটা ছিল, যে 50 আর 15, তখন কিন্তু এটা থাকবে না। কারণ আমরা রিটার্ন করছিলাম এখানে বি কমা আমাদের ওই ফর্মুলা অনুযায়ী এখানে কী হবে, এটা আসছিল আমাদের, তাই না? এটা আমাদের তখন পাস হবে আরেকবার আমাদের এই ফাংশনের মধ্যে। আরেকবার যখন পাস হবে তখন পরের বার আমরা কি রিটার্ন করতেছি, সেকেন্ড টাইম আমরা রিটার্ন করবো আবার এই জিনিসটা। তার মানে আমাদের এটার উপরে আরেকবার ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তখন আমাদের পাস সামনে আসবে, এখানে কি আসবে, 0। এইবার আমরা যখন এখানে ঢুকতেছি সেক্ষেত্রে কিন্তু ইফ কন্ডিশনের মধ্যে ঢুকে বি ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। তখন আমাদের কি করতেছে, রিটার্ন এ। এক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্ন জিসিডি না, এক্ষেত্রে রিটার্ন এ, মানে আমাদের এটা ক্লোজ হয়ে যাচ্ছে, আমাদের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। আমাদের এই পাস যেটা এর ভ্যালু, এটা আমরা পেয়ে যাচ্ছি, এটা রিটার্ন করে দিচ্ছে এবং সেটাই আমরা এখানে প্রিন্ট করছি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা কি হলো, আমরা জিসিডি বের করা শিখলাম ইউক্লিডিয়ান অ্যালগরিদমের দ্বারা। কিন্তু আপনাদের আরেকটা জিনিস শেখা উচিত, সেটা হচ্ছে কি এলসিএম, কি লিস্ট কমন মাল্টিপল। এখন এটা আপনারা কীভাবে বের করবেন, এটার জন্য কি আবার আপনাদের এত বড় থিওরি শিখতে হবে না। আপনারা জিসিডি বের করলে এলসিএম বের করতে হবে। এটা একটা খুবই সিম্পল ফর্মুলা আছে, যে এ মাল্টিপ্লাইড বাই বি। এখানে আমাদের কি আসবে, জিসিডি অফ এ কমা বি। এই সিম্পল ফর্মুলাটা ইউজ করে আপনারা এলসিএম বের করতে পারবেন। এলসিএম কী জন্য বের করা সেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমি আপনাদেরকে বলতেছি। তার আগে এখানে একটা দেখেন কোড দেওয়া আছে। এইখানে কি করছে, এই যে এখানে একটু আগে আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনাদের ফাংশন ইউজ করে করছে, কিন্তু এটা কিভাবে ইউজ করছে, এটা হচ্ছে লুপের দ্বারা ইউজ করছে। আপনারা চাইলে এখানে রিকারশন ইউজ করতে পারতেন, একই ব্যাপার। এই প্রবলেমটাতে কি করছে, একটা ফাংশন ইউজ করে জিসিডি বের করছে। জিসিডি বের করার পরে এখানে আপনারা তাকায় দেখেন যে এলসিএমের ফর্মুলাটা এখানে, ঠিক আছে, কমেন্ট আউট করা আছে। আমি যে ফর্মুলাটা লিখছি না, যে নাম্বার 1 মাল্টিপ্লাইড বাই নাম্বার 2 ডিভাইডেড বাই রেজাল্ট জিসিডি। এখানে রেজাল্ট জিসিডি কী জন্য লেখছে, কারণ রেজাল্ট জিসিডি নামের একটা ভেরিয়েবল তৈরি করে ওখানে ফাংশন কলের মাধ্যমে জিসিডির ভ্যালুটা বের করা হয়েছে, ওটা ডিভাইডেড বাই আমরা এখানে রেজাল্ট জিসিডি করে আমরা এলসিএমটা বের করছি। এখন আমাদের প্রশ্ন আপনাদের আসতে পারে যে আমরা কী জন্য এলসিএম বের করা শিখবো। কারণ আপনাদের যে কোনো কোয়েশ্চেনে সবসময় জিসিডি বের না করতে দিতে পারে। আপনাদের যদি সিনারিও বেস কোয়েশ্চেন দেয়, এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকে আর কি, ধরেন যে একটা ঘড়ি, ঠিক আছে, একটা ক্লক আছে এখানে, যেটা প্রত্যেক 5 মিনিট পর পর ঘন্টা বাজায়। আর একটা ঘড়ি আছে, সেইটা প্রত্যেক 15 মিনিট পর পর ঘন্টা বাজায়। আপনাদের যদি কোয়েশ্চেন দিয়ে বলে যে একই সাথে শুরু হওয়ার পরে কতক্ষণ পরে এই দুইটা ক্লক একসাথে ঘন্টা বাজাবে, ঠিক আছে, কখন এই দুটো ক্লক একসাথে ঘন্টা বাজাবে, এরকম ধরনের কোয়েশ্চেন আপনাদের যদি থাকে, সেক্ষেত্রে এটা রেজাল্ট বের করতে হয় হচ্ছে এলসিএমের দ্বারা। অর্থাৎ আপনাদের এরকম কোনো কোয়েশ্চেন দেওয়া থাকলে সেক্ষেত্রে আপনারা এলসিএম বের করলে আপনাদের অ্যান্সার হয়ে যাবে। এটা কীভাবে হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু দেখাই, যে প্রথম ঘড়ি আপনাদের 5 মিনিট পর পর বাজাচ্ছে, পরেরটা বাজাচ্ছে 15 মিনিট পর পর। এখন আপনারা যদি 5 এবং 15 এই দুটার এলসিএম বের করেন, তাহলে আপনাদের রেজাল্ট কত হবে আপনারা কি বলতে পারবেন? আচ্ছা, 5-এর জন্য আমরা একটু জাস্ট দেখাই, এখানে 5 × 1 15-এর জন্যে
3 × 5। এই দুটার ক্ষেত্রে আপনাদের কী আসতেছে বলেন? এদের ক্ষেত্রে আপনি যদি এলসিএম বের করেন নর্মাল ওয়েতে, আপনার এলসিএম বের করা অলরেডি জানেন, আমি এটা আশা করতেছি, নাহলে একটু দেখে নেবেন। জাস্ট এখানে সুবিধার্থে আপনাদেরকে একবার দেখাচ্ছি যে 3 এর সবচেয়ে আপনাদের কত আছে, 3 × 5, এটা আপনাদের 15 আসতেছে, ঠিক আছে। এবং এই 15 মিনিট পরে কিন্তু আমাদের এই দুইটা ঘড়ি একসাথে বাজবে, তাই না? এখন আপনি যদি এখানে একটু দেখেন যে 5 মিনিট পর পর বাজতেছে, প্রথম 5 মিনিট পর এটা বাজবে, 10 মিনিট পর এটা বাজবে, তখন কিন্তু একসাথে বাজতেছে। এটা 15 মিনিট পর বাজতেছে, কিন্তু এটাও 15 মিনিটের যায় বাজতেছে। এখন এটা 15 জায়গায় অন্য কিছু হতে পারে, 5-এর জায়গায় অন্য কিছু হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে। আপনারা জাস্ট এলসিএম বের করলে এরকম কোশ্চেনের রেজাল্ট পেয়ে যাবেন। এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিলাম যাতে বুঝতে পারেন যে কীভাবে এলসিএমটা হচ্ছে, কীভাবে এলসিএম এটা প্রমাণিত হচ্ছে। এরকম কোশ্চেন শুধুমাত্র ঘড়ির না, ধরেন দুইটা ছেলে দৌড়াচ্ছে, প্রথম ছেলে ধরেন যে দুইটা ছেলে, ঠিক আছে, দুইটা ছেলে একটা নির্দিষ্ট পয়েন্টে, বি পয়েন্টে, আপনাদের রানার এ আর একটা আছে রানার বি। এই রানার এ আর রানার বি এর দুইটা ধরেন ডিফারেন্সিং ফ্যাক্টর কি, যে এই প্রথম দৌড়বিদ করে কি 10 মিনিট পর পরে রেস কোর্সের একটা নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে, রেস কোর্সের একটা নির্দিষ্ট জায়গা পার করে, এবং এই ছেলে পার করে 5 মিনিটে। এবং একইভাবে আপনাদের কোশ্চেন করতে পারে এরা একই সাথে কখন মিলিত হবে। এই 10 মিনিট পর পর একটা নির্দিষ্ট জায়গা পার করে, 5 মিনিট পর পর নির্দিষ্ট জায়গা পার করে, অথবা 10 মিনিট লাগে ইয়েটা শেষ করতে, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছাতে, আর 5 মিনিট লাগে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছাতে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স কভার করতে। ধরলাম 1 মাইল, এটা ধরলাম 1 মাইল, এই দুটো কিন্তু সমান হইতে হবে, এবং টাইমটা আপনাদের ধরা আছে এখানে ভেরিয়েবল। এবং এই ধরনের কোয়েশ্চেন যদি করে যে এরা কখন মিলিত হবে, এই দুজন কখন মিলিত হবে, সেম জিনিসে আপনারা এখানে এলসিএম বের করে রেজাল্টটা বের করতে পারবেন। আশা করি কী জন্য এলসিএম বের করবেন এটা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা পরীক্ষা আপনারা ভালো করতে পারবেন। আসসালামু আলাইকুম।